আমি ডক্টর মুন্সি নাসির ইবনে আফজাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে, তা সারা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কার্যক্রমের দিকে আজকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে। আমি পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে বেশি একটা কথা বলবো না। যারা আমার চ্যানেলকে ফলো করেন তারা জানেন যে আমি অর্থনীতির বিষয়টা নিয়ে উল্লেখ করি। সেটা সরকারের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, বাট যেটা সত্যি, যেটা তথ্যভিত্তিক, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। আজকে আপনাদের একটা মজার গল্প বলবো। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত ব্রাজিলে একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম ছিল ডিলমা রুসেফ। ডিলমা রুসেফ ব্রাজিলের একজন প্রভাবশালী নারী প্রেসিডেন্ট ছিলেন। তিনি পরপর 2 টার্মে ব্রাজিলকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন এবং সেকেন্ড টার্মে যখন ওনার নেতৃত্বে বিভিন্ন রকমের সংস্কার এবং করাপশনের ব্যাপারে অভিযোগ ওঠে, তখন তাকে জনগণের আন্দোলনের মুখে তাকে স্টেপ ডাউন করা লাগে। এখন কেন? প্রশ্ন হচ্ছে, এই ডিলমা রুসেফ বা ব্রাজিলের সবসময় চেষ্টা করতেন যে, আপনারা জানেন যে অর্থনীতিতে দুটো বিষয় আমরা সবসময় খেয়াল করি, সেটা হচ্ছে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি। অ্যান্ড মনিটারি পলিসি সাধারণত বাংলাদেশ ব্যাংক যেমন আছে, এরকম কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে পলিসি নির্ধারিত হয়ে থাকে সেটা মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি অন দ্য আদার হ্যান্ড সরকারের দ্বারা নিয়ন্ত্রিত পলিসি, সেটা ট্যাক্সেশন হতে পারে, গভর্নমেন্টের যে বিভিন্ন রকমের খরচ বা এক্সপেন্ডিচার রয়েছে, এবং সরকার কর্তৃক যে ধরনের পলিসি নেওয়া হয়, সরকারের এই পলিসির কারণে আনএমপ্লয়মেন্ট বা ইনফ্লেশনের মতো বিষয়গুলোকে কিভাবে রক্ষা করা যায় বা কীভাবে সুরক্ষা করা যায়, সেই বিষয়গুলোর পলিসিকে আমরা সাধারণত ফিসক্যাল পলিসির আওতায় নিয়ে আসি। ব্রাজিলের এই প্রেসিডেন্ট ডিলমা রুসেফ, তিনি সেকেন্ড টার্মে তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য অত্যাধিক হারে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর যেমন আনএমপ্লয়মেন্ট রেট, ইনফ্লেশন রেট ইত্যাদিকে উনি ম্যানিপুলেট করে, অর্থাৎ মিথ্যা তথ্য প্রকাশ করে। এবং এই মিথ্যা তথ্য প্রকাশ করার সময় জনগণ সেই তথ্যকে বিশ্বাস করে, কারণ ব্রাজিলের সেন্ট্রাল যে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তারা সেই তথ্য জনগণকে পাবলিকলি দেয় এবং জনগণ সেটা বিশ্বাস করে। কিন্তু আদতে ব্রাজিলে সেরকম অবস্থা ছিল না। ব্রাজিলে অনেক হাই আনএমপ্লয়মেন্ট রেট ছিল, অনেক বেশি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ছিল। ফলে জনগণ তার কথার সাথে যখন বাস্তবের মাঠের মিল পায় না, তখন তারা আন্দোলনে নামে এবং এই আন্দোলনে এই ব্রাজিলের এই প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করা লাগে। Brazil's leading prosecutor, Rodrigo Janot, has requested the Supreme Court open an investigation into President Dilma Rousseff as part of a massive probe into corruption at the state-run oil firm Petrobras. The country's former president, Lula da Silva, is also in Janot's sights. He accused Lula of playing a vital role in the scandal. It's alleged that Lula and a group of leading politicians conspired to create a scheme to cream off huge amounts of money from the company. Last month, the lower house of Congress voted to impeach Rousseff on unrelated charges of breaking budgetary laws. This latest... এবার তো শুনলেন ডিলমা রুসেফের কথা, যার এই অর্থনৈতিক বিভিন্ন ইন্ডিকেটরের মিথ্যা ম্যানিপুলেশনের কারণে ব্রাজিলের জনগণ তাকে স্টেপ ডাউন করতে বাধ্য করে 2016 সালে। এবার আসেন 2022 সালে শ্রীলঙ্কার রাজাপাকসের গভর্নমেন্টের সময়। ওই প্রেসিডেন্টও শ্রীলঙ্কার মানুষকে একটি মিথ্যা আশ্বাস দিয়েছিলেন যে দেশের জিডিপি বেড়ে যাচ্ছে, দেশ উন্নতি করছে, তাদের যে ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে সেটা বাড়ানোর চেষ্টা চলছে, চায়না থেকে লোন নিয়ে শ্রীলঙ্কার উন্নয়নকে ত্বরান্বিত করা হচ্ছে, এই ধরনের মিথ্যা প্রলোভন দেওয়া হয়। Sri Lanka is facing its worst economic crisis since its independence. But just how did the situation get this bad? There has been economic mismanagement by successive governments, which created a twin deficit, which indicates its national expenditure exceeds its national income and the country does not... এবং সেখানেও বিভিন্ন রকম তথ্য গোপন করা হয়। ফলে শ্রীলঙ্কার পরিস্থিতি যখন দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন সরকার বলতে বাধ্য হয় যে শ্রীলঙ্কা আস্তে আস্তে দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। একটা পর্যায়ে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ ছিল প্রায় তার জিডিপির 128%, যা যে কোনো দেশের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই একইভাবে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, গত যে
15 বছর ধরে বর্তমান যে সরকারটি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে সেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত 15 বছর ধরে 2014 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেক বছরে এক্সপোর্টের যে ডেটা অর্থাৎ তথ্য, বাংলাদেশ এক্সপোর্ট ব্যুরোর তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য, এই দুটো তথ্যের মধ্যে বিশাল একটা ফারাক রয়েছে এবং গত ফিসক্যাল ইয়ারে সেই ফারাকটি ছিল প্রায় 14 বিলিয়ন ইউএস ডলার। 14 বিলিয়ন ইউএস ডলার আসলে কত টাকা সেটা আপনাকে বোঝাতে হলে আমি একটু উদাহরণ দিই যে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ গত ফিসক্যাল ইয়ারে 4 বিলিয়ন লোন নেওয়ার জন্য আবেদন করে। এই 4 বিলিয়ন লোন আইএমএফ আমাদেরকে দেওয়ার জন্য 33 রকমের শর্ত আরোপ করে। তাহলে বুঝুন 14 বিলিয়ন ইউএস ডলারের যে পার্থক্য ছিল গত ফিসক্যাল ইয়ারে, শুধু এক ফিসক্যাল ইয়ারের 10 মাসে, সেটাই শুধু বাংলাদেশের ন্যাশনাল ইনকাম এবং ন্যাশনাল এক্সপেন্ডিচারের মধ্যে চরম পার্থক্য বা বিরাট বড় একটা বিভেদ তৈরি করে। এই যে বড় রকমের পার্থক্য ইনকাম এবং এক্সপেন্ডিচারের সাথে, অর্থাৎ আমরা জানি অর্থনীতিতে এক্সপেন্ডিচার হয় কনজামশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্টের এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্টের এক্সপেন্ডিচার। তো আপনার নেট এক্সপোর্টের যে কম্পোনেন্টের এক্সপেন্ডিচারটা যখন ভুল হবে তখন প্রত্যেকটা এক্সপেন্ডিচারের মধ্যে সেই ক্যালকুলেশনের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তখন আপনার মোট যে ক্যালকুলেশন অর্থাৎ জিডিপির যে প্রজেকশন সেটা ভুল হবে এবং জিডিপির প্রজেকশনের উপরে আপনি যাদেরকে বিভিন্ন সময় প্রণোদনা দিয়েছিলেন এই এক্সপোর্টের ভালো করার জন্য, সেটা অতিরিক্ত টাকা মার্কেটে চলে আসে এবং সেই টাকাটার কারণে দেশে বিরাট বড় ইনফ্লেশনের যে কৃত্রিম অবস্থা তৈরি হয় সেটা আমরা গত 3-4 বছর ধরে দেখছি। গভর্নমেন্ট শুধু এই আশায় ছিল যে হায়ার ডেট নেওয়ার পরেও আমার কাছে যেহেতু টাকা ছাপানোর মেশিন আছে, আমি চাইলে টাকা ছাপিয়ে সেই গভর্নমেন্ট ডেটকে মোকাবেলা করতে পারবো, কিন্তু আদতে সেটা করা সম্ভব হয়নি। তাহলে ব্রাজিল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই তিনটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারের অতি পপুলারিটির জন্য যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সূচকগুলোকে মিথ্যাভাবে জনগণের কাছে প্রকাশ করা হয়, সেই প্রকাশ আসলে সরকারের জন্যই আদতে বিরাট বড় অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় এবং যার প্রমাণ আমরা কিছুদিন আগে ছাত্র জনতার আন্দোলনকে দেখেই বুঝতে পেরেছি। মানুষ হতাশা তৈরি হয়েছে আনএমপ্লয়মেন্টের কারণে, মুদ্রাস্ফীতির কারণে, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে, কারণ আসল তথ্যগুলা আমাদের কাছে জানা ছিল না। এখন এটার উপায় কি? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে বাংলাদেশে এখন একটা ডাটা ম্যানেজমেন্ট সেন্টারের প্রয়োজন, অর্থাৎ সঠিক তথ্য, বাংলাদেশের একটা ডাটা সেন্টার থাকতে হবে, ম্যানেজমেন্ট থাকতে হবে যেখানে সঠিক তথ্য, অর্থনীতির তথ্যগুলা সংরক্ষিত থাকবে, জনগণ সেটা অ্যাক্সেস করতে পারবে, বাংলাদেশ ব্যাংক সেটা প্রকাশ করবে এবং মানুষের কাছে আর কোনো ভুল তথ্য যাবে না। এই ডাটা ম্যানেজমেন্ট যে সিস্টেমটা চালু হলে বাংলাদেশের মানুষ জানতে পারবে আসলে কত টাকার এক্সপোর্ট হচ্ছে, কত টাকার কারেন্ট ব্যালেন্সে যোগ হচ্ছে, কত টাকার গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যাচ্ছে এবং বাংলাদেশের সরকার কত টাকা বিদেশ থেকে লোন নিচ্ছে। এর উপর ভিত্তি করে সরকারের যেমন ট্রান্সপারেন্সি বাড়বে, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের অর্থনীতিও একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকে আসি, সবাইকে শুভেচ্ছা।